আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাই। আজকে এই মুহূর্তে যে জিনিস এসেছে, আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশন আছে। বিভিন্ন দেশের দূতাবাসগুলোর রাষ্ট্রদূতরা আপনার নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি এবং আমাদের সেনাপ্রধানের সাথে দেখা করে, এবং রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারছে না, সেনাপ্রধানের সাথে পর্যন্ত দেখা করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। তো যে ইনফরমেশনটুকু আছে সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, সর্বোচ্চ আপনার মার্কিন চিফ দ্য অ্যাফেয়ার্স এবং আপনার ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা আছে, তারা সেনাপ্রধানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে চরম মৌলবাদের উত্থান ঘটেছে অলরেডি। তারা বলে দিয়েছে যে এই মুহূর্তে যদি লাগাম টেনে ধরা না যায়, তাহলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তান বা সিরিয়ার মতো হয়ে যেতে পারে, সেটা বলেছে তারা। এবং তারা এই বিষয়ে সকলে ডিপলি কনসার্ন শব্দটা, যেটা মানে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেই বিষয়ে সকলে একজোট হয়ে বলেছেন। আর এতেই পিত্তে আঘাত লেগেছে সেই সব মৌলবাদী গোষ্ঠীর। বর্তমানে বেশ কিছু লোকজন সেনাবাহিনী নিয়ে যেভাবে কথা বলছে, সেই বিষয়ে তো কথা বলতে এবং পরবর্তী আইনি পরিস্থিতি কি হবে এগুলো নিয়ে। কারণ দেখেন, সেনাবাহিনীর যেই সোলজারগুলো এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে, তারা কিন্তু সকলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা কিন্তু সেনা কমান্ডার বা সেনাবাহিনীর অধীনে নয়, তারা সকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা কোনো সেনাবাহিনীর সেনাপ্রধানের নির্দেশে চলে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা নির্দেশ দেয় তাই করে। আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে একজন ম্যাজিস্ট্রেট, আপনার অনেকেই ধারণা আছে, যাদের ধারণা নেই তারা হয়তো দেখেছেন যে ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়, ওকে একে জেলে বন্দি করা হোক, একে জামিন দেওয়া হোক, একে ধরা হোক, এর এখান থেকে উচ্ছেদ করা হোক, এইভাবে। ওনারা কিন্তু সরাসরি যায় কেউ উচ্ছেদ করতে যায় না, কাউরে ধরতে যায় না, কাউরে বাঁধতে যায় না। এটা করে কিন্তু পুলিশ। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে সেনাবাহিনী তো বলে যে আপনি জায়গা খালি করেন, আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে হয়ে যান। এই যদি সেনাবাহিনীর অ্যারেস্ট করার বা ধরার ক্ষমতা বা ধরে ফেলতো, তাহলে তো এটা মার্শাল ল হবে ভাই, ইমার্জেন্সি হবে, কারফিউ হবে, তাইলে যায় ধরতে পারবে, এছাড়া তো না। সুতরাং যত দোষ সব নন্দগোল। সুতরাং সেনাবাহিনী আপনার পক্ষে যাইয়া কথা বললেও দোষ, না গেলেও দোষ। কিন্তু বর্তমানে আসলে যেটা এখন হচ্ছে যে আমরা অনেকেই এখন যারা আওয়ামী লীগ সমর্থক বা কিছু একটা হলে কালকেই সেনাবাহিনী নিয়ে নিচ্ছে ক্ষমতা, পরশুদিন সেনাবাহিনী এসে যাচ্ছে, এই ইউনুস পালাইতেছে, এগুলো যেগুলো বলছি এগুলো সবই হচ্ছে যে গুজব। আমরা নিজেরাও হয়তো গুজব ছড়াচ্ছি। শুধু আপনার আমি নিজেও বলবো যে আমরাও হয়তো গুজব ছড়াচ্ছি। তো বর্তমানে আপনাদের যেটা বলছিলাম, যে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে, যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু সদস্য, 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন আছেন, যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয়, তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি তো টিভিও চালাইতে পারেন না, সেটাও ওনাকে শফিক করে দিতে হয়। উনি শফিকের হাতে এখন কুক্ষিগত। শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন, শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন। তার মানে হচ্ছে যে উনি এখন শফিক নির্ভর। সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই, আমারে পার করে দিলেই আমি যাবো না। 8 জন যে উপদেষ্টা, তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন। দেখেন, আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি আসবে না, যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের 26 তারিখ। এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয়, তাহলে কবে, কখন, কোন দিন থেকে ইফেক্ট হবে, এইটা যেমন একটা প্রশ্ন। আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন, এখন আপনারা খেয়াল করতে পারেন গত 4 দিন যাবত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সমস্ত ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল চলছে। এর আগে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, চুয়েট, কুয়েট, মুয়েট, এদের দিয়ে একটা, এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা। তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, তাইলে কি হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে। তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবে, ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে, মাঠে, ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে,
সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতই করাইতে চেষ্টা করতেছে। আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন, সমমনা বলেন, মুক্তিযোদ্ধার সমর্থক বলেন, তারা সবকিছুতে আমরা ওদের খাওয়ারটা খেয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি। কারণ আমরা এখন এমন কোন পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই, আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার 111 আসবে। আপনার 2006 সালের কথা মনে আছে, লগিব এটা বৈঠক, সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে 111 হয়েছিল। সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না। সেইটা সৃষ্টি হইলে, সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ 111 আসছে। আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না, বরং আমরা জামাত যেগুলো করতেছে, ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে, সেটার প্রচার আমরা খুব না বুঝা প্রচার করতেছি। কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না, তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে, এনসিপি তাদের সাথে আছে, নুরাকে মাইরের পিছনেই জামাত ইসলামের হাত আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন, যাদের ওই সময় ধরা হয়েছে, যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে, ধরুন সবগুলো কিন্তু জামাতের পোলাপাই। এটা আপনাদের বুঝতে হবে। আর যেই 8 জন এখন চাচ্ছে, তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের 26 তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়, তাহলে কেউ যদি চলে আসে, কোন সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয়, তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে, যে এনারা যাতে পালায়ে যেতে পারে, সেটা চাচ্ছে ওনারা। কিন্তু ওনারা যে পালাই যেতে পারবে না, ওনাদের যে ধৈর্য রাখতে হবে, এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না। আমরা তো ছোটখাটো 2-1টা মিছিল করেছি বা 2-4টা বড় মিছিলও করছি, কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি। যে কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না। তো একটা গুমট পরিস্থিতি আছে, যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি, তাহলে হয়তো 5 দিন পর হোক আর 50 দিন পর হোক, হয়তো আবার 111 একটা ভাবধারা দেখা দিতে পারে এবং সবকিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে। তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে, এগুলা এই গভর্নমেন্ট, এই ইন্ট্রিমি তুলে যেতে হবে, তাদের পাপ তারাই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। যদিও আমরা এটা মানি না, যে ওরা কি করলো না করলে এটা আমাদের কোনো 2 পয়সার দামও নেই আমাদের কাছে, তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে। এবং এই 8 জনের মধ্যে ভয় হচ্ছে যে আওয়ামী লীগ, যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে, আর এই ক্ষমতা আওয়ামী লীগের আছে। দর্শক, জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দেখা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন দলের বিভিন্ন রকমের অবস্থান যখন দেখছি, এবং সেটাকে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই দ্বন্দ্ব রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে কিনা সেই সন্দেহ যখন তৈরি করছে, তখন বিএনপি মহাসচিবের মুখে নতুন করে একটি কথা আমরা শুনলাম, যে কথাটা আবারও রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে। বিএনপি মহাসচিব একাধিক উপদেষ্টার পদত্যাগ চাইলেন নতুন করে। তার মানে বিএনপি এখন সরকারের সঙ্গে সম্ভবত হার্ড লাইনে যেতে চাইছে। ডাকসুতে চরম ভরাডুবির পরে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে, বিএনপির রাজনীতি কি হবে, সেটা নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছিল, তখন ডাকসু নির্বাচনে পরে 2 দিন পরে এই অবস্থান, এবং এরই মাঝে ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে, সেখানেও বিএনপির ভরাডুবির আভাস পাওয়া যাচ্ছে, যেখানে এখনো রেজাল্ট হয়নি। সেরকম প্রেক্ষাপটে বিএনপি মহাসচিবের এই অবস্থান বেশ সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্ববহ ব্যাপার বলেই বিশ্লেষকরা মনে করছেন। কি বলতে চাইলেন বিএনপি মহাসচিব এবং তার ফলে সরকারের অবস্থান কি হবে, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিও। দর্শক, বলছিলাম বিএনপি মহাসচিবের উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা। বিএনপি মহাসচিব আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা অন্তত 2 জন উপদেষ্টার পদত্যাগ চান। দৈনিক আজকের পত্রিকা তারা শিরোনামটা করেছে এইভাবে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই 2 উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল। অর্থাৎ তফসিল ঘোষণার আগেই 2 উপদেষ্টার পদত্যাগ চাইবেন, এবং সেই 2 উপদেষ্টাকে খুব সহজেই বোঝা যায়। 2 জন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরই পদত্যাগ চেয়েছেন। বলেছেন তারা থাকলে সরকারের নিরপেক্ষতা বজায় থাকে না। সেটা বহুদিন থেকেই বলা হচ্ছে, কিন্তু তারা সরছেন না। মাঝখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না, তিনি এবং আসিফ মাহফুজ আলম থাকবেন।
থাকবেন না, আরও একাধিক উপদেষ্টা থাকবেন না, এরকম আভাস দিয়েছিলেন। কিন্তু সেটা কবে তারা পদত্যাগ করবেন, সবকিছু গুছিয়ে নিয়ে, এনসিপির জন্য সবকিছু গুছিয়ে নিয়ে একেবারে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও আলোচনা হয়েছে। মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন তফসিলের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে। সেটা যদি তফসিল ঘোষণার আগের দিন হয় তাহলে কি হবে? তাহলে তো তারা অনেক বেশি সময় পাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেয়ার, সরকারে থেকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের নির্বাচনী আয়োজন গুছিয়ে নেয়ার এই সুযোগ বিএনপির রাজনৈতিক দুর্বলতার জন্যই যে তারা পাচ্ছে, এটাও অনেকে বলে থাকেন। কি বললেন বিএনপি মহাসচিব? বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। বলেছেন ওই 2 উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ডক্টর ইউনূসের উচিত নির্বাচন নিরপেক্ষ রাখতে তাদের চলে যেতে বলা, তা না হলে প্রশ্ন উঠবে। বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। শেখ হাসিনা সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন, এরকম অভিযোগ করেছেন। বলেছেন জন্মের পর থেকেই নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল এটা নতুন তত্ত্ব আবিষ্কার করলেন বোধহয়, যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর এই লাগাম ছাড়া, লাগামহীন কথাবার্তা, বিশেষ করে বিএনপির যে রাজনৈতিক অবস্থান, ডাকসু নির্বাচনে ভরাডুবির পরেও বিএনপি যদি প্রকৃত রাজনীতি কি, প্রকৃত রাজনৈতিক পথটা কি, প্রকৃত রাজনৈতিক ওয়েটা কি, প্রকৃত রাজনৈতিক কথাবার্তা কি, এগুলো যদি এখনো অনুধাবন করতে না পারে, তারা যদি মানে মূল ফোকাস, মানে মূল যেখানে ফোকাস দেওয়ার কথা সেই জায়গায় ফোকাস না দিয়ে ভিন্ন জায়গায় তারা তাদের সময় নষ্ট করে, মেধা নষ্ট করে, পরিশ্রম বিনিয়োগ করে, তাহলে বোধহয় বিএনপির জন্য সামনে আরও বেশি বিপদ অপেক্ষা করতেও পারে। এরকমটাও কিন্তু অনেকে বলেন। আমরা ভেবেছিলাম যে ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে তাদের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হবে। এই যে মন্তব্যটা করলেন যে জন্মের পর থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করে আসছে, ইতিহাস ঘেটে তিনি কি দেখাতে পারবেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকে এই 74 বছরের দল, এই দলটি জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে? মানে শেখ হাসিনার উপরে রাগটা, শেখ হাসিনার উপরে ক্ষোভ, শেখ হাসিনার ভুল, শেখ হাসিনার অপরাধ, এটাকে কিভাবে মানে একেবারে ব্রডার ওয়েতে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা মানে সেই চেষ্টাটা এক ধরনের অহেতুক চেষ্টা হবে। কারণ তাহলে শেখ হাসিনার বিচারটাও আপনি করতে পারবেন না। আপনি যদি ফোকাসটা শেখ হাসিনা থেকে অন্যদিকে বিস্তৃত করেন, তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতেও আপনারা নিশ্চিত করেই ব্যর্থ হবেন। এই বোধগম্যতা যদি না আসে তাহলে আমার মনে হয় যে মুশকিলই। তাছাড়া আর কি বললেন তিনি? তাছাড়া আরো বললেন যে মানে তার পক্ষে, শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, ঠিক আছে, শেখ হাসিনা এটা করতেই পারে। শেখ হাসিনা তার রাজনীতির কারণে যে কোনো কিছুই করতে পারে। কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে অনেক কিছুই যে করতে পারে সেগুলো তো আমরা জানি, সেগুলো তো আমরা দেখি। তো সেটা মানে শেখ হাসিনা সম্পর্কে আপনি সমালোচনা করেন, কিন্তু আপনি যখন বলেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে, এটা কতটা শোভন কথা কিংবা রাজনৈতিক শিষ্টাচারের কথা, সেটা একটা মানে আমার মনে হয় যে ভেবে দেখা উচিত। শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছেন এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে, এরকম পরামর্শ দিতেই পারেন, খুবই ভালো কথা। আওয়ামী লীগের ওয়েল উইশার হিসেবে আপনি পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন যদি ক্ষমা চেয়ে বরং বলতেন আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজনকে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন তাহলে ভালো হতো। খুবই ভালো পরামর্শ। এই রাজনৈতিক শিষ্টাচারটার দরকার যে একজন আরেকজনকে পরামর্শ দেবে, সমালোচনা করবে, দুটোই করবে। এই যে পরামর্শ দিচ্ছেন, পরামর্শটা আওয়ামী লীগ যদি মনে করে তাদের জন্য গ্রহণযোগ্য তারা নেবে, যদি মনে করে যে গ্রহণযোগ্য না তাহলে নেবে না। যদি না নেয়ার ফলে তারা আরো বেশি বিপদগ্রস্ত হবে, সেটা তাদের ব্যাপার। নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চাই বলেও
তিনি জানিয়েছেন। আস্থা আপনারা রাখতে থাকেন, কোনো সমস্যা নেই। আস্থা রাখতে রাখতেই, এই আস্থার রাজনীতি করতে করতেই মানে বেলা অনেক বয়ে যাবে। ডাকসু নির্বাচনে ভরাডুবির কারণটা এখন পর্যন্ত আপনারা অনুসন্ধান করতে পারলেন না। আপনাদের অনেক নেতা অনেক ধরনের কথা বলছেন, বিভিন্ন জন বিভিন্ন তরিকা সামনে নিয়ে আসছেন। এই যে মানে এখনো বোঝার ক্ষেত্রে মানে একমত হতে পারেননি, আপনারা সম্মিলিতভাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির ব্যাপারটা বুঝতে পারেননি। গত 1 বছর বা গত 13 মাসে আপনাদের রাজনৈতিক ধারা ভুল ছিল নাকি ঠিক ছিল, সেটা মানে এখন যাচাই করার সময় এসে গেছে। তবুও যদি আপনারা সেই ভুল কিংবা ঠিক যাচাই করতে না পারেন সঠিকভাবে, তাহলে এই ডাকসু নির্বাচনের প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়তে পারে, সেই আশঙ্কা তো অনেকেই করছেন। সেই আশঙ্কা কি আপনারা করছেন না? সেটা একটা বড় প্রশ্ন। তবে মির্জা ফখরুল মূল যে কথাটা বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, সেটাও বোধহয় এতদিন পর্যন্ত হচ্ছে না বিএনপির এক ধরনের নতজানু রাজনীতির কারণে। বিএনপি ওই অর্থে সরকারের প্রতি কোনো ধরনের চাপ তৈরি করতে পারেনি বলেই সরকার এনসিপির জন্য এত কিছু করেছে। বিএনপি চুপচাপ দেখেছে। সরকারে বসে থেকেই সরকারের উপদেষ্টারা এনসিপির হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা একেবারে দৃশ্যমান সত্য কথা। সেই ব্যাপারেও বিএনপি কোনো কিছু করতে পারেনি। এই যে বিএনপির নতজানু রাজনীতি এবং বিএনপির ফোকাস পয়েন্টটা ঠিক করতে না পারা, এটা বিএনপির জন্য আগামীতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলেও বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু বলছেন। এখন তাদের কথা শোনা না শোনা, গুরুত্ব দেয়া না দেয়া, সেটা তাদের একান্তই রাজনৈতিক কৌশল কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।